সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে তার শিরোনাম তর্জনী বা বৃহস্পতির আঙ্গুল বলবে আপনি কতটা সৌভাগ্যবান, সম্পদশালী ও সুখী হবেন। দর্শক, বরাবরের মতো আমার ধারাবাহিক আজকের অনুষ্ঠানটি হাতের আঙ্গুলের বিচার পর্ব নিয়ে। আজকের বিচার পর্ব তর্জনী বা বৃহস্পতির আঙ্গুল নিয়ে। এই বৃহস্পতির আঙ্গুলের কোন পর্বে কি ধরনের সংকেত থাকলে কি ধরনের ফলাফল নির্দেশ করে সেই বিষয়টি পরিপূর্ণ জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা বৃহস্পতির আঙ্গুল বলবে বা তর্জনী আঙ্গুল বলবে আপনি কতটা সম্পদশালী, সৌভাগ্যবান ও সুখী হবেন। দর্শক, চলুন আমরা বোর্ডে প্রবেশ করি। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, এই রেখাটিকে বলে ভাগ্য রেখা। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে বৃহস্পতি বা তর্জনী আঙ্গুলকে নিয়ে। হাতের এই যে আঙ্গুলটি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির পরের যে আঙ্গুল, এই আঙ্গুলটিকে বলে তর্জনী আঙ্গুল। এই যে মাউন্ট, এই যে মাউন্টটুকু দেখছেন এটিকে বলে বৃহস্পতির মাউন্ট। দর্শক, এই বৃহস্পতির আঙ্গুলেও অন্যান্য সমস্ত আঙ্গুলের মতো তিনটি পর্বে বিভক্ত করা হয়েছে। তো এই তিনটি পর্ব নিয়েই আমরা আলোচনা করব। তার আগে একটু ধারণা বা একটু বলার প্রয়োজনীয়তা আমি বলে মনে করছি। সেটি হচ্ছে হাতের রেখা বিচার বিশ্লেষণের পূর্বে সর্বপ্রথম কিন্তু আঙ্গুলগুলোর বিচার, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন অ্যাস্ট্রোলজার যখন কোনো মানুষের হাতের রেখার বিচার বিশ্লেষণ করে তিনি কিন্তু সর্বপ্রথম হাতের আঙ্গুলগুলোর বিচার বিশ্লেষণ করে, তিনটি পর্বের বিচার বিশ্লেষণ করে, তারপর গ্রহ মাউন্টগুলো বিচার বিশ্লেষণ করে, তারপর হাতের রেখার বিচার বিশ্লেষণ করে। তাই সর্বপ্রথম এই আঙ্গুলের বিচারটি করতে হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতের রেখার বিচার বিশ্লেষণের ক্ষেত্রে। কারণ দেখুন যে গ্রহ, আমরা অ্যাস্ট্রোলজিতে যে গ্রহগুলোকে নিয়ে আলোচনা করি, গ্রহগুলোর ফলাফল মানব জীবনে কেমন ফলাফল বিস্তার করে সেটা নিয়ে যে আলোচনা করি, অর্থাৎ জ্যোতিষের একটা প্রকার হচ্ছে মহাকাশে অবস্থিত গ্রহ নক্ষত্রের অবস্থানগত মানব জীবনের উপরে কি ধরনের প্রভাব বিস্তার করে, এই বিষয়টি মূলত ওই জ্যোতিষীরা বিচার করে থাকে। তো এই যে আমরা আজকে আলোচনা করব বৃহস্পতির বিষয়টি নিয়ে। তো এই বৃহস্পতির যে শুভ প্রভাবগুলো বা অশুভ প্রভাবগুলো যেটিই থাক না কেন, এটি এই অনামিকা এই তর্জনী আঙ্গুল, এই তর্জনী আঙ্গুল হয়েই কিন্তু মানুষের হাতে অর্থাৎ প্রথম এই গ্রহ মাউন্টে প্রবেশ করে, অর্থাৎ জীবনী শক্তি বা লাইফ কারেন্ট যেটাকে বলা হয় সেটি। এটি এখন আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করছি। তাই বৃহস্পতি গ্রহের যে শুভ শক্তি বা শুভ ভাইব্রেশন, সেই ভাইব্রেশন কিন্তু এই আঙ্গুল হয়ে প্রবেশ করে এবং বৃহস্পতির মাউন্টে প্রবেশ করে, তারপর সেটি সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে, এমনটি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়। তাই
আঙ্গুলির পর্বের বিচার কিন্তু সর্বাগ্রে প্রয়োজন। এই জন্যেই জ্যোতিষবিন্দু আঙ্গুলির পর্বের বিচার সর্বপ্রথম করে। এবার আসুন আমরা 3টি পর্বের কোন পর্ব থেকে কি বিচার করতে হয় জেনে নিই। এই যে প্রথম পর্ব, এটি দ্বিতীয় পর্ব, এটি তৃতীয় পর্ব। এই প্রথম পর্ব থেকে বিচার করা হয় বুদ্ধি, সফলতা, বুদ্ধিমত্তা, বুদ্ধির বিকাশ এবং মান ও অপমান। দ্বিতীয় পর্ব থেকে বিচার করা হয় ব্যবসা, সঞ্চয়, পদমর্যাদা, দৈহিক শক্তি এবং প্রকৃত সন্তান সুখ। প্রকৃত সন্তান সুখও বৃহস্পতির থেকে বিচার করা হয়। এই দ্বিতীয় পর্ব থেকে বিচার করতে হয়। এই তৃতীয় পর্ব থেকে বিচার করা হয় মানসিক বল, ইচ্ছা শক্তি, বিচার শক্তি, পারিবারিক সুখ, পরিবারকে একত্রিতকরণ অর্থাৎ আদি আত্মিক। এক্ষেত্রে দর্শক একটু আপনাদের জ্ঞাতার্থে একটু আলোচনা করব। নিগুড় আলোচনাটুকু নিগুড়, এই তৃতীয় পর্বের বিষয়টি উঠে এসেছে তাই একটু নিগুড় আলোচনা করব, যেটা হচ্ছে আদি আত্মিক। শাস্ত্রে 3 ধরনের ক্লেশের কথা বলা হয়েছে। জড়জগতে মানুষ 3 ধরনের ক্লেশ সর্বদাই ভোগ করে। এই 3 ধরনের ক্লেশের ঊর্ধ্বে কেউ নয়। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি থেকে পৃথিবীর একেবারে নিকৃষ্টতম প্রাণীও এই 3টি ক্লেশের বা 3টি কষ্টের থেকে মুক্ত নয়। দেখুন, প্রথম হচ্ছে আদি দৈবিক অর্থাৎ দৈবক্রমে বা দেবতাদের দ্বারা উৎপন্ন বা সৃষ্ট যে কষ্ট, আদি দৈবিক কষ্ট, দৈবক্রমের কষ্ট, যেমন ঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টিপাত, অতিরিক্ত খরা, এই জাতীয় যে বজ্রপাত, অর্থাৎ দেবতাদের থেকে উৎপন্ন যে ক্লেশ, দেবতারা যেটা দিয়ে থাকে, শিলাবৃষ্টি, অতিরিক্ত শীত, তুষারপাত ইত্যাদি, এগুলো দেবতাদের থেকে উৎপন্ন কৃত ক্লেশ বা কষ্ট। তাই এটিকে বলা হয় আদি দৈবিক, দৈবক্রমে বা দেবতাক্রমে। এবার আসুন আদি ভৌতিক যে বিষয়, দ্বিতীয় নম্বর বিষয়। আদি ভৌতিক বলতে এই পৃথিবী থেকে উৎপন্ন যে ক্লেশ বা কষ্ট, পৃথিবী থেকে ভৌতিক, পৃথিবীকেই বলা হয় ভৌতিক পৃথিবী। এই পৃথিবী থেকে উৎপন্ন যে ক্লেশগুলো, যেমন জলোচ্ছ্বাস এর মতো বিভিন্ন প্রাণী, সাপ, পোকামাকড়, বিচ্ছু, কুকুর, বিড়াল ইত্যাদি, এই জাতীয় পৃথিবী থেকে উৎপন্ন যে সমস্ত কষ্ট, এই কষ্টগুলো আদি ভৌতিক। আর আদি আত্মিক হচ্ছে আত্মকেন্দ্রিক, আত্মা থেকে নিজের ভিতর থেকে উৎপন্ন যে কষ্ট, এই কষ্ট, এই 3টি কষ্টের ঊর্ধ্বে কেউ নেই। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে এই 3টি কষ্টের মধ্যে পড়তে হয়, 3টি কষ্ট স্বীকার করে নিতে হয়। এখানে কারোর হাত নেই। তাই বৃহস্পতির এই তৃতীয় পর্ব থেকে বিচার করা হয় সেই আদি ভৌতিক, অর্থাৎ আপনার আত্মা থেকে, ভিতর থেকে যে বিষয়টি আদি ভৌতিক, অর্থাৎ মানসিক বল, ইচ্ছা শক্তি, পরিজনকে নিয়ে একত্রিতকরণ, পরিবারের শান্তি, পরিবারের অশান্তি, আপনার মধ্যে কতটা সামাজিকতা, ন্যায় বিচার শক্তি ইত্যাদি, এই ধরনের যে বিচারটি, সেটিকে আদি ভৌতিক, আদি আত্মিক বলে। তো এই
আত্মিক বিচারটি এই স্থান থেকে কিন্তু করা হয়ে থাকে। দর্শক, এবার আসুন আমরা প্রথম পর্বের বিচারে প্রবেশ করি। প্রথম পর্বের বিচার হচ্ছে বুদ্ধিমত্তা, সফলতা, মান, সম্মান। তো এই প্রথম পর্বে কোন ধরনের সংকেত থাকলে জাতক এইগুলো প্রাপ্ত হয়? এই ধরনের পয়সার মতো যে মুদ্রা চিহ্ন, যদি জাতকের হাতে এই ধরনের পয়সার মতো মুদ্রা চিহ্ন থাকে, তাহলে জাতক কিন্তু এই সমস্ত গুণাবলীগুলো প্রাপ্ত হয় এবং সেটির থেকে এরা সফলতা অর্জন করতে পারে। যেমন এটি যার থাকবে, সে তার বুদ্ধির প্রয়োগ করে, সে বুদ্ধিকে খাটিয়ে, যদি মূর্খ মানুষও হয় তবুও সে তার মেধাকে খাটিয়ে, অর্থাৎ বুদ্ধির সঠিক প্রয়োগ করে সে জীবনে প্রতিষ্ঠা পেয়ে থাকে। বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠার কারক। তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে পরিশ্রম এবং ন্যায়ের পথে পরিশ্রমের মাধ্যমে, বৃহস্পতি ন্যায়ের কারক, ন্যায়ের পথে অর্থাৎ ধর্মপথে, অধর্মের পথে না, ধর্মপথে ন্যায়ের পথে পরিচালিত হয়ে সে তার বুদ্ধিকে সঠিক প্রয়োগ করে সে বিপুল অর্থ সম্পদ এবং ধন, মান, সম্মান উভয় অর্জন করতে পারবে। এই চিহ্নটি থাকলে তাদের সম্মানও থাকে, এরা প্রচুর সম্মানী হয়ে থাকে। সমাজে সম্মানিত ব্যক্তিদের হাতে এই ধরনের সংকেত কিন্তু হুবহু লক্ষ্য করা যায়। এই মুদ্রা চিহ্নটি সম্মানীয় ব্যক্তিদের হাতে থাকে, এমনটি কিন্তু বেশিরভাগ যারা সমাজের সম্মানীয় উচ্চ আসনে অলঙ্কিত, তাদের হাতে এই মুদ্রা চিহ্নটি দেখতে পাওয়া যায়। দেখুন, এই মুদ্রা চিহ্নর মাঝে যদি এইভাবে আড়াআড়ি বা লেখা থাকে, কিংবা তিল চিহ্ন থাকে, কিংবা ক্রস চিহ্ন থাকে, যদিও বৃহস্পতির এই পর্বে এই সমস্ত অশুভ চিহ্নগুলো খুব কম দেখা যায়, তিল চিহ্নটা দেখা যায়, কিন্তু অন্যান্য অশুভ চিহ্নগুলো খুব কম দেখা যায়। তিল চিহ্নটা অনেকেরই দেখা যায়, কিংবা এই ধরনের ঊর্ধ্বরেখা না হয়ে ঊর্ধ্বরেখাগুলো এইভাবে বক্রভাবে এমনটি যদি থাকে, তাহলে কিন্তু, অর্থাৎ ঊর্ধ্বরেখাটা তার শুভ, ঊর্ধ্বরেখাটা যদি এইভাবে বক্র হয়ে যায়, বর্ষির মতো হয়ে যায়, তাহলে কিন্তু এটা অশুভ ফল দেয়। বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারে না, বুদ্ধিমান, শিক্ষিত, অনেক জ্ঞানী সাধারণত মানুষ যাদেরকে মনে করে, কিন্তু যদি এই রেখাগুলো তাদের থাকে, তাহলে তারা বুদ্ধির সেই সঠিক প্রয়োগ এটি করা থেকে ভালো ফল পায় না। এবার আমরা দ্বিতীয় পর্বের বিচার করব। এই দ্বিতীয় পর্ব থেকে বিচার করা হয় ব্যবসা, সঞ্চয়, অর্থাৎ অর্থ সঞ্চয়, দৈহিক শক্তি, সুসন্তান। হয়তো আপনারা বলবেন যে ব্যবসা তো বুধের থেকে করা হয়, এখান থেকে কেন? দেখুন, ব্যবসা অর্থাৎ যে শুধুমাত্র কেনা বেচা করবেন এমনটি নয়। ব্যবসা আদান প্রদান, জ্ঞানের ব্যবসা, আমদানি রপ্তানি, আমদানি করবেন, রপ্তানি করবেন, আদান করবেন, প্রদান করবেন, এটিই ব্যবসা। তো এই স্থান থেকে কিন্তু সেই বিচারটাও করা হয়। সুসন্তান এবং সন্তান সুখ, এখান থেকে বিচার করা হয়। তো যদি বৃহস্পতির এই পর্বে এই ধরনের ঊর্ধ্বরেখা লক্ষ্য করা যায়, যদি এই ধরনের ঊর্ধ্বরেখা থেকে থাকে, তাহলে এই জাতক কিন্তু বৃহস্পতি রিলেটেড যে ব্যবসাগুলো আছে, এই ধরনের ব্যবসা, শিক্ষকতা, গুরুগিরি, যজন, যাজন, পাঠন, পৌরোহিত্য, পাণ্ডিত্য, জ্ঞান যেখান থেকে প্রচার করা হয়, জ্ঞান যেখান থেকে বিলি করা হয়, সেই সব লেভেলগুলোই কিন্তু এরা অনেক ভালো ফলাফল পেয়ে থাকে, অনেক ভালো ফলাফল পেয়ে থাকে। দেখুন, বৃহস্পতি কিন্তু লিডারশিপ, নেতৃত্বের কারক।
আর বৃহস্পতির এই পর্বে যদি কোনো রাজনীতিবিদের হাতে এই ধরনের রেখা দ্বিতীয় পর্বে থাকে বৃহস্পতির আঙ্গুলে, তাহলে তার বক্তব্য কিন্তু মানুষ হা করে গলদ্ধকরণ করে। অনেক মানুষের কথা মানুষ শুনতে চায় না, উঠে চলে যায়। আবার কিছু মানুষের কথা আছে বৃষ্টির মধ্যে ভিজে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে কিন্তু কথা শোনে। তো বৃহস্পতি শুভ থাকলে অর্থাৎ বৃহস্পতির নেতৃত্ব, বৃহস্পতির বক্তব্য দানের কারক, লিডারশিপ, এই যে এটা লিডারশিপ, এটা নেতৃত্ব নির্দেশমূলক আঙ্গুল, অর্ডার করবার আঙ্গুল। আর বৃহস্পতি হচ্ছে সেই অর্ডার করবার কারক গ্রহ, বৃহস্পতি নির্দেশ দেবার কারক গ্রহ। সৌরজগতের যে 9টি গ্রহ নিয়ে অ্যাস্ট্রোলজি বিচার হয়ে থাকে, সৌরজগতের প্রধান মানা হয় সূর্যকে, অর্থাৎ সূর্য নক্ষত্র, সূর্য গ্রহ নয়, তবুও গ্রহ হিসেবেই বিচার করা হয়। সূর্য এই নক্ষত্র, সূর্যদেব বা রবিদেব, তাকেও কিন্তু নির্দেশ করতে পারে, অর্ডার করতে পারে একমাত্র বৃহস্পতি, কারণ উনি গুরু, উনি দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি। গুরু সর্বদাই শিষ্যদের অর্ডার করতে পারে। এই জন্য বৃহস্পতি সুগঠিত হলে সে কিন্তু নেতৃত্বে পারদর্শী হয়। রাজনৈতিকবিদদের অবশ্যই বৃহস্পতি শুভ অবস্থানে থাকতে হয় এবং থাকেও। নেতৃত্বের যে বিষয়টি এখান থেকেই, বৃহস্পতির থেকেই বিচার করা হয়। যদিও আরো কিছু বিষয় আছে, কনিষ্ঠাঙ্গুলের এই পর্ব থেকেও কিছু বিষয় আছে, বৃদ্ধাঙ্গুলি থেকে আছে, তবে বৃহস্পতি মেইন রাজনীতির ক্ষেত্রটা। তো এই ক্ষেত্রে এগুলো থাকলে তাদের কিন্তু সুবক্তা বলা হয়। বক্তব্য দানের সুন্দর, কথা বলবার ধরন সুন্দর থাকে, মানুষকে বোঝাবার যে আদান প্রদান, আমি বলেছি ব্যবসা, আদান প্রদান, এটি কিন্তু থাকে। এরা বৃহস্পতি রিলেটেড ব্যবসাগুলো পটু হয়, এরা কিন্তু বেশ পদ মর্যাদা সম্পন্ন লোক হয়। বৃহস্পতির এই স্থানটা শুভ থাকলে, তাদের এই ধরনের শুভ এবং এই ধরনের রেখা থাকলে তারা কিন্তু সন্তানের থেকে প্রকৃত সুখ, সন্তানের থেকে বয়োবৃদ্ধকালে সন্তানের যে সুখ, সুসন্তান প্রাপ্তি, আমি কিন্তু সন্তান প্রাপ্তি বলছি না, যদিও সন্তান প্রাপ্তির কারকও বৃহস্পতি, কিন্তু আমি এখানে বলছি সুসন্তান প্রাপ্তি। বৃহস্পতির এই পর্বটি যাদের শুভ থাকে তাদের সুসন্তান প্রাপ্তি ঘটে থাকে। প্রক্ষান্তরে এই পর্বটি যদি এইভাবে কোনো আড়াআড়ি রেখার দ্বারা খণ্ডিত হয়, কিংবা এই পর্বে যদি এক্সট্রা কোনো কর জন্ম নেয়, কিংবা ক্রস চিহ্ন সৃষ্টি হয়, কিংবা তিল চিহ্ন সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই পর্বটা অশুভ হয়ে যায় এবং শুভ ফল না পেয়ে এরা অশুভ ফল প্রাপ্ত হয়। সঞ্চয় না হয়ে খরচের প্রবণতা বেড়ে যায়, আয়ের চেয়ে ব্যয় বেড়ে যায়, উন্নতির কাছাকাছি থেকে ফেরত আসতে হয়, কাজের শুরু ভালো শেষ ভালো করতে পারে না, সন্তান কথা শুনতে নাও পারে, এমনটি কিন্তু লক্ষ্য করা যায় এই পর্ব থেকে। এইবার আমরা তৃতীয় পর্বের বিচার করব। এই পর্ব থেকে বিচার করা হয় মানসিক বল, ইচ্ছা শক্তি, বিচার শক্তি তথা আদি আত্মিক, অর্থাৎ আত্মকেন্দ্রিক আত্মিক বিচারটা। তো এই পর্বটি যদি শুভ অবস্থায় থাকে তাহলে এরা পরিবার পরিজনকে এক সূত্রে বেঁধে রাখতে পারে, উচ্চ পদমর্যাদা সম্পন্ন লোক হতে পারে, এরা সমাজে একটি সম্মানিত স্থান পেতে পারে। দেখবেন অনেক ইন্টেলিজেন্ট ছাত্র, অর্থাৎ এখান থেকে মেধার বিচারও করা যায়। মেধা, অনেক ইন্টেলিজেন্ট ছাত্রদের এই স্থান কিন্তু সুগঠিত থাকে। এই স্থান থেকে বিচার করার শক্তি, বিচারক যিনি ন্যায় বিচার করেন, তাদেরকেও কিন্তু এই স্থানটা বিচার করলে পাওয়া যায় যে এই ব্যক্তি কতটা ন্যায়পরায়ণ, কতটা ন্যায় বিচারক।
এই জন্যে রাজনীতিবিদদেরও এই স্থানটা শুভ থাকে, কারণ একজন রাজনীতিবিদ অবশ্যই ন্যায় বিচারক হতে হয়। তাকে বিচারের ক্ষেত্রে আপন পর ভেদাভেদ করলে কিন্তু তিনি মানুষের সেবা করতে পারবে না। তাই রাজনীতিবিদ অবশ্যই মানুষের সেবক, মানুষের সেবা করে থাকেন এবং ন্যায় বিচার দ্বারা সেটিও এই স্থান থেকে বিচার করা হয়। এই স্থানটি যদি একটু ফোলা ফোলা এবং এই দুটি পর্বের চেয়ে একটু বড় দীর্ঘ হয়, এই পর্বটি এবং এই পর্বটির চেয়ে এই পর্বটি যদি একটু লম্বা হয়, একটু ফোলা ফোলা অর্থাৎ পেট মোটা টাইপের, একটু হালকা চ্যাপ্টা নয়, এমনটি যদি হয়, ঊর্ধ্বরেখাযুক্ত যদি হয়, তাহলে এই পর্বটি অত্যন্ত শুভ। এবং আমি যে গুণাবলীগুলো বললাম এগুলো কিন্তু এই জাতক প্রাপ্তি হয়। সৌভাগ্য, ধন সম্পদ আপনা আপনি চলে আসে। সমাজে যদি এই যে বর্ণনাটি করলাম, এই বর্ণনার সঙ্গে অর্থাৎ এই গুণগুলো যে মানুষ প্রাপ্ত হয় তার সৌভাগ্য সম্পদ আপনা আপনি চলে আসে। একজন সমাজের প্রতিষ্ঠিত ন্যায় বিচারক তিনি অবশ্যই সম্পদশালী হন। এই ব্যক্তি অবশ্যই নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে, একই সূত্রে বেঁধে রাখতে সচেষ্ট হয়ে থাকে। পক্ষান্তরে এই পর্বটি যদি দোষযুক্ত হয়, দোষযুক্ত বলতে ক্রস চিহ্ন, তিল চিহ্ন যুক্ত যদি হয়, তাহলে এই জাতকের এই শুভত্বগুলো খণ্ডন করে, নষ্ট করে দেয়। এদের বিচার শক্তিও তেমন থাকে না, ন্যায় বিচার করতে পারে না, পরিবারকে একত্রিতকরণ করে রাখতে পারে না। অর্থাৎ আদি আত্মিক ক্লেশগুলো, আত্মকেন্দ্রিক ক্লেশগুলো এদের প্রচণ্ডভাবে আঘাত করে, এরা কর্মে অসফল হয়ে যায়। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।